আমেরিকার প্রেসিডেন্ট থেকেও ক্ষমতাশালী কেউ কি আছে, যে আমেরিকার প্রেসিডেন্টকে সারা বিশ্বের নেতারা সমীহ করে চলে? এমন কোনো ব্যক্তি বা মহল কি আছে যাদের কাছে আমেরিকার প্রেসিডেন্টকে জবাবদিহিতা করতে হয়? কাদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেয় আমেরিকার সকল প্রেসিডেন্ট? এই প্রশ্নগুলোর উত্তর জানব আজকের ভিডিওতে। তার আগে আপনাকে অনুরোধ করব, প্লিজ মোর্শেদ স্টোরি ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এরকম গুরুত্বপূর্ণ আর ইন্টারেস্টিং ভিডিও আসতে যাচ্ছে। আমরা মোটামুটি সবাই এটা জানি যে আমেরিকার প্রেসিডেন্টই হল পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী মানুষ। এখানে একটা বিষয় বোঝা প্রয়োজন, ক্ষমতা মানে শুধু চেয়ার না, ক্ষমতা বলতে বোঝায় অন্যকে নিয়ন্ত্রণ করার অধিকার, যোগ্যতা। আমরা সামনে যা দেখি সেটা সবসময় পুরোপুরি সত্য না। আমরা দেখি হোয়াইট হাউস, দেখি প্রেসিডেন্ট, তার ভার্সন, তার সিদ্ধান্ত। কিন্তু প্রশ্ন হলো, এই সিদ্ধান্তগুলো কিভাবে নেওয়া হয়? এক কথায় জবাব দেওয়ার আগে চলুন ইতিহাস থেকে কিছুটা ঘুরে আসা যাক। 1970-এর দশক আমেরিকা কাঁপিয়ে দিয়েছিল এক কেলেঙ্কারি, ওয়াটারগেট। বিরোধী দলের কার্যালয়ে চুরি ও গুপ্তচর ভিত্তির অভিযোগ আনা হয় সরকারি দলের ওপর। মিডিয়া তদন্ত শুরু করে। সিস্টেমের চাপের কারণে প্রেসিডেন্টের কাছ থেকে দূরে সরে যায় তার নিজের দলের লোকজন। বিষয়টা ধামাচাপা দেওয়ার অপরাধে পদত্যাগ করতে হয় প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনকে। অথচ সেই সময়ে তিনি ছিলেন ক্ষমতার চূড়ায় থাকা একজন মানুষ। চলুন দ্বিতীয় ঘটনাটা দেখি। 1965 সালে আমেরিকা ভিয়েতনামে ঢুকেছিল কমিউনিজম ঠেকানোর জন্য। যুদ্ধটা ক্রমেই বড় হতে থাকে। ট্রুপ মোতায়েন, অস্ত্র, লজিস্টিক সব মিলিয়ে $1 বিলিয়ন খরচ হয়। আমেরিকা সরকার এই খরচ বহন করতে থাকে ট্যাক্স ও বাজেটের টাকা থেকে। ফলে দেশের ভেতরের ইনফ্রাস্ট্রাকচার বাজেট কমে যায়, ট্যাক্সে চাপ বাড়ে, অর্থনীতি দুর্বল হতে শুরু করে। আমেরিকার বড় বড় কোম্পানিগুলো যেমন স্টিল, ম্যানুফ্যাকচারিং কোম্পানি, এয়ারলাইন, শিপিং, কর্পোরেট হাউস ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। স্টক মার্কেট অনিশ্চিত হয়ে পড়ে, কমে যায় ইনভেস্টমেন্ট। তখন এই ব্যবসায় প্রতিষ্ঠানগুলো যুদ্ধ বন্ধ করার জন্য চাপ দিতে থাকে। একদিকে ভিয়েতনাম দখল করা যাচ্ছে না, অন্যদিকে কর্পোরেট হাউসের চাপের কারণে ইউএস গভর্নমেন্ট ধীরে ধীরে যুদ্ধ থেকে পিছিয়ে যায়। এবারে এই শতাব্দীর একটা ঘটনা। 2003 সালে বলা হলো ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হুসাইনের কাছে ওয়েপেন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন আছে। এই মিথ্যা অভিযোগ চাপিয়ে ইরাককে ধ্বংস করে ফেলল আমেরিকা। কিন্তু এতে লাভ বা ক্ষতি হলো কোন মহলের? এখানে দুই ধরনের ব্যবসায়িক প্রভাব ছিল। ঠিকাদার এবং অস্ত্র ব্যবসায়ীরা দ্রুত লাভবান হয়ে যায়। হার্লিবার্টন কোম্পানি সামরিক লজিস্টিক সাপোর্ট দিয়ে $1 বিলিয়ন কামিয়ে ফেলে এই সময়টাতে। তারা চাচ্ছিল যুদ্ধটা আরও লম্বা হোক। অপরদিকে তেলের বাজারে অস্থিরতা নেমে আসে। ইরাক তেল উৎপাদনে শীর্ষে ছিল। যুদ্ধের কারণে তেলের সাপ্লাই চেইন গ্লোবালি ক্ষতিগ্রস্ত হয়। সমুদ্রপথে ঝুঁকির কারণে বেড়ে গেল শিপিং ইন্স্যুরেন্স খরচ, যার ফলে বিদেশি ইনভেস্টমেন্ট কমতে শুরু করে। ঠিক সেই সময় পলিটিক্যাল প্রেশারের কারণে যুদ্ধের ইতি টানে আমেরিকা। ঠিক একইভাবে কোরিয়ার যুদ্ধে আমেরিকার অস্ত্র ব্যবসায়ীরা লাভবান হয়। ক্ষতিগ্রস্ত হয় সিভিলিয়ান ইন্ডাস্ট্রি এবং কনজিউমার গুডস। বর্তমান সময় চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধেও সরাসরি প্রভাব রাখছে আমেরিকার অস্ত্র কোম্পানিগুলো। শুধু যে যুদ্ধের বেলাতেই বড় বড় কোম্পানিগুলো প্রভাব বিস্তার করেছে এমনটি নয়, এর বাইরেও উদাহরণ আছে। ধূমপান খারাপ, এটা আমরা সবাই জানি। তবে আমেরিকার অসাধু ব্যবসায়ীরা প্রভাব খাটিয়ে এটা প্রমাণ করে যে ধূমপান খুবই স্বাভাবিক একটা ব্যাপার। টাকা খরচ করে নকল গবেষণা প্রকাশ করে তারা। 1950 থেকে 1990 এই দীর্ঘ সময় আমেরিকার কোনো প্রেসিডেন্টই তাদেরকে বাধা দিতে পারেনি। বাধা দেবেই বা কিভাবে? প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হতে যত টাকা লাগে তার বেশিরভাগই আসে বড় বড় ব্যবসায়ীদের হাত থেকে। শুরুর দিকে বিষয়গুলো গোপন থাকলেও 2010 সালে সুপ্রিম কোর্ট রায় দেয় যে কর্পোরেশন এবং সংগঠনগুলো নির্বাচনে সীমাহীন টাকা খরচ করতে পারবে, অর্থাৎ পছন্দের প্রার্থীর পেছনে টাচ করবে তারা। এরপর তৈরি হলো সুপার পিএসি। এরা সরাসরি নির্বাচনের প্রার্থীর সাথে যুক্ত না, কিন্তু তার পক্ষে কোটি কোটি ডলার খরচ করতে পারবে। বিজ্ঞাপন, প্রচার, মিডিয়া সব জায়গায় প্রভাব ফেলতে পারবে। এখন পুরো ছবিটা একসাথে দেখুন। একজন প্রেসিডেন্ট হতে গেলে তাকে বিশাল ক্যাম্পেইন চালাতে হয়। আর যারা প্রেসিডেন্টকে ক্ষমতায় আনলো তাদের স্বার্থ কি উপেক্ষা করা যায়? সামনে আমরা দেখি প্রেসিডেন্ট, কিন্তু পেছনে থাকে বিশাল এক নেটওয়ার্ক। এরা সরাসরি সরকার না, কিন্তু সরকারের সিদ্ধান্ত